হ্যালো, আমাকে আপনি চেনেন? আমি হলাম বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন চৌধুরীর একমাত্র মেয়ে নীলা চৌধুরী। আমার সাথে হিসেব করে কথা বলবেন। আপনি যেই হন না কেন, আপনি আবার যেই ক্ষতি করেছেন সেটার ক্ষতিপূরণ আপনাকেই দিতে হবে। মানে কি? আমি আমার লাইফে কখনো কারোর সামনে নরম গলায় কথা বলিনি, আর আপনার কথায় আমি আপনার সাথে নরম গলায় কথা বলবো? আপনাকে ক্ষতিপূরণ দেব? হাউ ফানি! ও মিস নীলা, আপনি কি করেছেন আর কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার বিষয়। আপনি আমার গাড়িতে এসে ধাক্কা দিয়েছেন, এটা আপনার অপরাধ। আপনাকে ক্ষতিপূরণ দিতেই হবে, আর তা না হলে আমি বাধ্য হব পুলিশ কেস ফাইল করতে। শুভর শক্ত গলায় বলা কথাগুলো শুনে নীলা খানিক কেঁপে উঠল। শুভ নীলার চোখের দিকে তাকিয়ে আছে। নীলা নিজেও বুঝতে পারছে না এই পরিস্থিতি থেকে সে কি করে মুক্ত হবে। নীলা প্রচন্ড অহংকারী একটা মেয়ে। আজ অব্দি কারোর কাছে সে ভেঙে পড়েনি, আর না শান্ত গলায় কথা বলেছে। বড় লোক বাবার একমাত্র মেয়ে বলে কথা। তার যখন যা ইচ্ছা সে ঠিক তাই করে, কারোর কাছে সে কৈফিয়ত দিতে বাধ্য নয়। আজ নীলা নিজের গাড়ি ফুল স্পিডে ড্রাইভ করছিল। পথের ধারে একটা লোক তার ঠেলা গাড়ি দিয়ে ছোট বাচ্চাদের জন্য খাবার বিক্রি করছিল। নীলা নিজের গাড়ি ইচ্ছে করে লোকটার ঠেলা গাড়ির সাথে ধাক্কা লাগায়, সেই সাথে শুভর বাইকও উড়িয়ে দেয়। শুভ নীলাকে ছাড়েনি, সাথে সাথে নীলাকে আটকে দিয়ে শুভ এখন নীলার করা অপরাধের জন্য তাকে সবার থেকে ক্ষমা ও ক্ষতিপূরণ দিতে বলে। তবে নীলা তাতে নারাজ। নীলা এইদিক ওদিক তাকিয়ে দেখল অনেক লোক জমা হয়ে গেছে, আর শুভর উপর তার এই চিৎকারের কোনো প্রভাব পড়ছে না। নীলা নিজের হার স্পষ্ট দেখে নিজের ব্যাগ থেকে 1,00,000 টাকার একটা চেক বের করে শুভর হাতে দিয়ে বলে, আপনার ক্ষতিপূরণ চাই তো? এই নিন ক্ষতিপূরণ। এটা দিয়ে আপনাদের দুইজনের হয়ে যাবে। আমি বরাবর দান করা শিখেছি, কারোর থেকে নিতে নয়। সরি, এটাকে আপনি কি দান বলছেন? তা নয় তো কি, আমার থেকে চেয়ে টাকা নিচ্ছেন, এটা তো এক প্রকার দান। সরি ম্যাম, এটাকে দান নয়, প্রায়শ্চিত্ত বলে। আপনার করা পাপের প্রায়শ্চিত্ত। আর এই যে চেক দিয়েছেন, আদৌ এটায় টাকা আছে তো? টাকা আছে তো মানে? আপনার কি মনে হচ্ছে আমি আপনার সাথে ফাজলামি করছি? আপনার যদি সন্দেহ থাকে তবে চেক করে দেখুন। না থাক, আপনি তো আপনার বাবার পরিচয়টা দিয়েছেন প্রথমে। যদি এই চেকে টাকা না থাকে তো তবে সমস্যা আপনার বাবার থেকে আদায় করে নিব, সমস্যা নেই। শুভর কথাটা শেষ হতেই নীলা শুভর দিকে তাকিয়ে একটা মুখ ঝামটা দিল। শুভ নীলার এমন মুখ ঝামটা দেখে নিজের ঠোঁট বাঁকিয়ে একটা হাসি দিল। নীলা রাগে গজগজ করতে করতে শুভর সামনে থেকে চলে গেল। শুভ নিজের সাথে করে রাস্তার সেই গরিব লোককে নিয়ে চলে যায় ব্যাংকে। অতঃপর ব্যাংক থেকে টাকা তুলে সকলের ক্ষতিপূরণ দিয়ে শুভ চলে আসে নিজের বাড়িতে। শুভ নিজের বাড়ি ফিরে এসে দ্রুত ফ্রেশ হয়ে নিল। শুভ ফ্রেশ হয়ে নিয়ে নিজের মাকে ডেকে বলল, মা, কিছু খাবার দাও না। সেই সকালে 2টো খাবার মুখে দিয়েছিলাম, একটু তাড়াতাড়ি করো। শুভর কথা শুনে শুভর মা মিসেস সাবিনা বেগম শুভর সামনে এসে দাঁড়ায়, আর শুভকে উদ্দেশ্য করে বলে, বাবা, আমার গুণধর ছেলে অবশেষে বাড়ি ফিরেছে। তা বাবা, আপনি কোথায় আটকে গিয়েছিলেন? এখন তো দুপুরের খাবার খাওয়ার সময় না বাবা। আহা মা, আর বলো না, একটা অসভ্য অহংকারী মেয়ের সাথে ঝামেলা বেঁধে গেছিল, তাই আর কি বাড়ি ফিরতে একটু বিলম্ব হয়েছে। বলিস কি, একটা মেয়ের সাথে তোর ঝামেলা হয়ে গেছে? মা, কি আর বলবো, আমি আমার জীবনে এমন অসভ্য মেয়ে কখনো দেখিনি। বাবার অনেক টাকা আছে, তাই আর কি এত অহংকার। অহংকার পতনের মূল। খোকা, তুই কখনো অহংকার করবি না। আরে মা, কি যে বলো তুমি, আমি কখনো অহংকার করতে পারি নাকি? তুমি তোমার ছেলেকে জানো না নাকি? আমি তো আমার ছেলেকে খুব ভালো করেই জানি, আর সেই কারণেই আমি এত নিশ্চিন্তে থাকি। একটা কথা কি জানিস, এই সম্পদ স্থায়ী নয়, আজ আছে কাল থাকবে।
এমন কোনো কথা নেই। সকলের উপকার করতে হবে, কারণ লোকের দোয়ায় সব আছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এখন আমায় কিছু খেতে তো দাও। শুভর মা মিসেস সাবিনা বেগম মুচকি হাসি দিয়ে নিজের ছেলেকে খাবার বেড়ে দিল। শুভর খুব ক্ষুধা পেয়েছে, তাই সে অন্য কোনো দিক না খেয়াল করে দ্রুত খাবার খেয়ে নিল। শুভ খাবার খাওয়া শেষ করে নিয়ে চলে যায় নিজের বন্ধুদের সাথে আড্ডা দিতে। শুভ যদিও বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছেন, আসলে তো শুভ তার পছন্দের একজন মানুষের সাথে দেখা করতে চলে গেছে। শুভ নিজের বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসে খেলার মাঠে। শুভ খেলার মাঠে এসে নিজের বন্ধুদের সাথে খেলা শুরু করলো। মিনিট 10 কেটে যেতেই একটা মেয়ে মাঠের পাশের রাস্তা দিয়ে হেঁটে আসতে লাগলো। মেয়েটির কাঁধের ওপর একটা হাত ব্যাগ আছে, কালো বোরখা পরনে। মেয়েটাকে খুব পর্দাশীল মনে হচ্ছে, আর মেয়েটার পরনে থাকা হিজাবটা যেন মেয়েটার সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। শুভ নিজের হাতে থাকা ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে চলে গেল মেয়েটার সাথে কথা বলার জন্য। শুভ মেয়েটার পাশে দাঁড়িয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? যদি কিছু মনে না করেন তো। জি বলুন, কি কথা? আসলে আপনাকে রোজ দেখি এই পথ দিয়ে। কোথায় যেন যান? আসলে কোথায় যান আপনি? আমার বাড়িতে যাই। আমার আসলে কোচিং থাকে তো, তাই আর কি এই সময়ে কোচিং থেকে বাড়ি ফিরি। ও আচ্ছা, পড়াশোনা করা অনেক ভালো কাজ। জি, আপনি তো দেখি রোজ আমার দিকে তাকিয়ে থাকেন। আমার দিকে তাকিয়ে থেকে কি দেখেন আপনি? সত্যি বলতে আপনাকে দেখি, আপনাকে আমি খুব পছন্দ করি। তাই? শুধু কি পছন্দ করেন নাকি অন্য কিছু আছে? আরে অন্য কি থাকবে, এমনি পছন্দ করি আর কি। আপনার চোখ দেখে তো অন্য কিছুই মনে হয় আমার। মোহনার কথার কোনো উত্তর দিল না শুভ। শুভ মুচকি একটা হাসি দিল, আর খানিক নীরব হয়ে গিয়ে মোহনার সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো। আজ প্রায় 3 মাস ধরে শুভ মোহনাকে দূর থেকে দেখিয়ে যাচ্ছে। মোহনাকে কিছু বলার মতো সাহস হয়নি কখনো শুভর। কোনো একটা ভয় শুভর মনের মাঝে বরাবর কাজ করতে থাকে, আর এই ভয়ের কারণেই শুভ সবসময় মোহনার সাথে কথা বলতে চেয়েও পারেনি। তবে আজ আর শুভ অপেক্ষা করতে পারেনি। আজ শুভ নিজে গিয়েই মোহনার সাথে কথা বলার চেষ্টা করে, আর মোহনা নিজেও শুভর সাথে রেসপন্স করে। শুভ মোহনাকে নিয়ে একদম মোহনার বাড়ির সামনে চলে যায়। শুভ মোহনার বাড়ির সামনে আসতে মোহনাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আর তো যাওয়া যাবে না। এখানেই মনে হচ্ছে শেষ পথ চলা। হয়তো আবার আগামীকাল দেখা হবে তবে। তা তো হবে, তবে আপনার ফোন নাম্বারটা যদি পাওয়া যেত তবে ভালো হতো। আমার ফোন নাম্বার তো আমি কাউকে দেই না, এটা আমার রুলসের বাহিরে। সবাইকে তো দিতে আমিও বলছি না, আমি শুধুমাত্র আমাকে দিতে বলছি। আমিও আপনার কথাই বলছি। তাছাড়া আমি আপনাকে আমার ফোন নাম্বার দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলুন শুনি একটু। আমাকে বলতে হবে কি হিসাবে নাম্বার নিতে চাইছেন, বন্ধু হিসাবে নাকি এর থেকেও বেশি কিছু। সত্যি কথাটা বললে আমি এক্ষুনি নাম্বার দিয়ে দিব। উফ, আমি জীবনেও কারোর থেকে নাম্বার নেইনি জানেন, এই প্রথম আমি নাম্বার নিচ্ছি কারোর থেকে, তাই আর কি। বাজে কথা বন্ধ করেন, আমি যেটা বলছি সেটা আগে বলুন, কি হিসাবে নাম্বার চাই? ভালোবাসি আপনাকে, এবার দেয়া যাবে নাম্বার? শুভ আচমকা মুখের উপর ভালোবাসার কথাটা বলতেই মোহনা হা করে শুভর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। শুভকে এত মাস দূর থেকে দেখার পর মোহনা ভেবেছে শুভ ভীষণ চাপা স্বভাবের একটা লোক। এমন চাপা স্বভাবের লোক হুট করে নিজের মনের কথা বলে দিবে, এটা ভাবতেই মোহনার কাছে ভীষণ অদ্ভুত লাগছে। মোহনাকে এমন করে হা করে তাকিয়ে থাকতে দেখে শুভ মোহনাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, এখন আবার আমার দিকে এমন করে হা করে তাকানোর কি হলো? দিন না নাম্বার। আপনি আমার সাথে মজা করছেন? মানে সত্যি আপনি যেটা বলছেন সেটা সত্যি মন থেকে বলছেন, নাকি আপনি আমার সাথে ফাজলামো করছেন? ফাইজলামি কেন করব? আমি সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি, একদম সত্যি মন থেকে বলছি। আল্লাহ, আমি ভেবেছি এই কথাটা বলতে আপনার 3 বছর সময় লাগবে।
আপনি তো দেখছি 3 সেকেন্ডের মধ্যেই বলে ফেলেছেন। হুম, এত সময় নিলে পরে আসল কাজটাই হবে না। তাড়াতাড়ি এখন আপনার ফোন নাম্বারটা আমায় দিন। শুভর কথা মতো মোহনা আর অপেক্ষা করল না। মোহনা নিজের ফোন নাম্বারটা শুভকে দিয়ে মুচকে একটা হাসি দিয়ে চলে গেল শুভর সামনে থেকে। মোহনা শুভর সামনে থেকে চলে যেতেই শুভ ফোন নাম্বারটা নিজের ফোনে ডায়াল করে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাড়ি ফিরতেই শুভর মনের ভেতর খুশির ঢেউ খেলে যেতে লাগলো। এই প্রথম শুভ কোনো মেয়ের থেকে নাম্বার নিয়েছে, আর এই প্রথম কোনো মেয়ের সাথে নিজের ইচ্ছায় কথা বলেছে সে। সবকিছুই শুভর কাছে সিনেমার মতো লাগছে, যদিও এটা বাস্তবতা। শুভ কি করবে ঠিক ভেবে উঠতে পারছে না। মোহনাকে কল করবে কিনা এটা নিয়ে যেন শুভ নিজের মাঝে একটা চিন্তায় পড়ে আছে। শুভ আপন মনে ছাইপাশ চিন্তা করার পর সিদ্ধান্ত নিল যে যাই হয়ে যাক না কেন শুভর উচিত আগে মেয়েটাকে কল করা আর তার সাথে একটু কথা বলা। শুভ নিজের ভাবনার মতো ফোনটা হাতে নিতে শুভর ফোনটা বেজে উঠল। শুভ খানিক চমকে গেল ফোনটা পেয়ে। শুভ ভালো করে নিজের ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল এটা মোহনার নাম্বার। শুভ মোহনার নাম্বার দেখে আর বিলম্ব করল না, দ্রুত ফোনটা পিক করতেই ফোনের ওপার থেকে মোহনা শুভকে উদ্দেশ্য করে বলল, আহ, আর কত অপেক্ষা করে সময় পার করব বলুন তো? বলি, আমাকে কল করতে কিসের এত সমস্যা? আরে, আপনাকে আমি এখনই কল করতাম। আসলে হয়েছে কি, আমি একটু নার্ভাস হয়ে পড়েছিলাম, তাই কলটা করতে একটু সময় লাগছিল। কি বলছেন এসব? ছেলে হয়ে এত নার্ভাস আপনি? ওইদিকে মেয়ে হয়ে আমি কত ফাস্ট। একজনে তো ফার্স্ট হতেই হবে, তা না হলে সম্পর্ক সামনের দিকে এগোবে কেমন করে? সেটাও তো কথা। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু ভারী মজার মানুষ। আপনার সাথে কথা বলতে অন্যরকম একটা শান্তি কাজ করে মনের মাঝে। আমিও তো সেটাই চাই, বরাবর আপনাকে খুশি রাখতে। আর আপনাকে আমি খুশি রাখতে পারলে আমার নিজেরও শান্তি লাগবে। শুভ মোহনার সাথে অনেকটা সময় ধরে কথা বলতে থাকলো, যদিও কোনো উল্টাপাল্টা কথা নয়। দুজন দুজনের মনের মাঝে থাকা সমস্ত কথা একে অপরকে বলে চলেছে। দেখতে দেখতে সময়ও চলে যাচ্ছে, অথচ কারোর কথাই শেষ হচ্ছে না। কথা বলতে বলতে ভোর হয়ে গেল। অতঃপর শুভ আর মোহনা ঘুমিয়ে পড়ল। বিকেলের দিকে শুভর ঘুম ভাঙল তার মায়ের ডাকে। শুভর মা মিসেস সাবিনা বেগম শুভকে ডাক দিতেই শুভ হকচকিয়ে উঠে পড়ল। শুভ ঘুম থেকে হকচকিয়ে উঠে পড়তেই মিসেস সাবিনা বেগম শুভকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, কিরে, তোর কি কোনো কাণ্ডজ্ঞান আদৌ হবে না কখনো? সারা রাত কি চুরি করেছিলি নাকি? সকাল থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। উফ মা, আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দাও তো, আমি রাতের দিকে উঠবো। রাতের দিকে উঠবি মানে? এই শুভ, মাথা ঠিক আছে তো তোর? তোর বাবা আমাকে সকালে বলে গেছেন তোকে যেন তার অফিসে পাঠিয়ে দিই আমি, আর তুই কিনা এখন বলছিস আরো ঘুমাবি? অফিসে কেন যাব? আমার এখন অফিসে যাওয়ার কোনো মুড নেই। কেন মুড নেই? ভার্সিটিতে যেতে ইচ্ছা হলে যাস, নয়তো বন্ধুদের সাথে আড্ডা দিস, তাতেও না হলে পড়ে পড়ে ঘুমাস। এমন করলে জীবন চলবে? কেন চলবে না? আমি পড়াশোনা শেষ করে বড় চাকরি করব। আমি এসব বিজনেস টিজনেস করব না। তা কেন করবি? বিজনেস করা তো পাপ। আমার হয়েছে জ্বালা, ছেলের জন্য স্বামীর কাছে কথা শুনতে হয়। যা ইচ্ছে হয় কর, আমি আর কিছু বলতে পারবো না। শুভর মা মিসেস সাবিনা বেগম শুভর উপর অভিমান করে চলে গেলেন। মা চলে যেতেই শুভ মুচকে একটা হাসি দিল। শুভ তার মাকে খুব ভালো করে জানে, ছোট ছোট বিষয়ে তার মা অনেক বেশি অভিমান করে ফেলে। তবে দিন শেষে ঠিক শুভ যখন মা বলে ডাক দেয়, তখন আর অভিমান করে থাকতে পারেন না তিনি। শুভ সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়ে আবার ফোন হাতে বসে পড়ে। মোহনার সাথে আবারও বকবক করা শুরু হয় শুভর। রাতের দিকে শুভর বাবা মিস্টার ফয়সাল খান বাড়িতে ফিরে নিজের ছেলে শুভকে তলব করেন। শুভ নিজের বাবা মিস্টার ফয়সাল খানের সামনে এসে দাঁড়াতেই ফয়সাল খান নিজের ছেলেকে উদ্দেশ্য করে
ভীষণ কর্কশ কণ্ঠে বলে উঠলেন, সারাদিন বাড়িতে থেকে কি করিস তুই? তোকে আমি সকালে আমার অফিসে যেতে বলেছি, সারাটা দিন তোর অপেক্ষায় ছিলাম, আর তুই আসলি না। না মানে বাবা, হয়েছে কি, আমার একটু কাজ ছিল, সেসব করতে গিয়ে লেট হয়ে যায়, তাই আর কি। আর কতদিন এমন করে চলবে শুভ? আমার বয়স হয়েছে, আমি আর কতদিন ব্যবসা সামলাবো বল? জি বাবা, আমি তো আগেও তোমাদের বলেছি আমার দ্বারা ব্যবসা হবে না, আমাকে আমার মতো থাকতে দাও। তবে তোমরা তো আমার কোনো কথাই শোনো না, আমি আর কি বলবো। কি বলবি মানে? তোর কাছে কাজ সবকিছু ছেলে খেলা বলে মনে হয়? এই ব্যবসাটা আমি একটু একটু করে বড় করেছি, আমার ভালোবাসার বিজনেস। সামনে তুই না দেখলে কে দেখবে বলতে পারিস? বাবার রাগী কণ্ঠের কথা শুনে শুভর মাথাটা নিচু হয়ে গেল। শুভ আজ অব্দি কখনো নিজের বাবার মুখের ওপর কথা বলেনি, আর না কখনো বলবে সে। শুভ নিজের বাবাকে যেমন ভয় পায়, ঠিক তেমন অনেক বেশি সম্মান করে থাকে। শুভকে নিশ্চুপ হয়ে যেতে দেখে শুভর বাবা আর একটাও কথা শুভকে বলেনি, শুধুমাত্র শুভকে জানিয়ে দিয়েছে যে আগামীকাল তার বন্ধুর মেয়ের বিয়ে। শুভ যেন বিকেলে প্রস্তুত থাকে মিস্টার ফয়সালের সাথে যাবার জন্য। শুভ হ্যাঁ সূচক মাথা নেড়ে আস্তে করে নিজের বাবার সামনে থেকে কেটে পড়ে। শুভ নিজের ঘরে এসে একটা দীর্ঘশ্বাস ফেলে মোহনাকে কল করে আর মোহনার সাথে কথা বলে নেয়। সকালবেলা শুভ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যায়। ফ্রেশ হয়ে শুভ কোনো মতে নাস্তা শেষ করে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মোহনার সাথে গতকাল রাতে কথা হয়েছে শুভর। শুভ মোহনাকে বলেছে আজ একটু শপিং করতে যাবে সে, আর মোহনা যেন তাকে একটু কোম্পানি দেওয়ার জন্য চলে আসে। মোহনাও শুভর প্রস্তাবে রাজি হয়ে যায়, আর শুভ এখন মোহনার বাড়ির সামনেই গিয়েছে। শুভ মোহনার বাড়ির সামনে মিনিট খানেক সময় অপেক্ষা করার পর মোহনা চলে আসলো। মোহনা শুভর সামনে আসতেই শুভর চোখজোড়া মোহনার দিকে আটকে যায়। শুভ মোহনার দিকে তাকিয়ে নিজের চোখ ফেরাতে পারছে না। মোহনার পরনে থাকা লাল গোলাপি শাড়িটা যেন মোহনার সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। শুভ মোহনার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। আপন মনে শুভ বলে উঠল, মাশাল্লাহ, বিধাতার সৃষ্টি কতটাই না সুন্দর। আজ মোহনার সৌন্দর্য যেন আমার চোখজোড়াকে তার দিকে আটকে দিয়েছে। আমি মোহনাকে পছন্দ করি, শুধু কি এই কারণে তাকে আমার চোখে ভালো লাগছে, নাকি অন্য কোনো ব্যাপারও আছে? তবে ব্যাপার যাই হোক না কেন, মোহনার রূপে আমি মুগ্ধ। যুগ যুগ ধরে ওই রূপে আমি মুগ্ধ হয়ে থাকতে চাই। আপন মনে শুভ কথাগুলো বলতে লাগলো। ওইদিকে মোহনা শুভকে তার দিকে এমন করে হা করে তাকিয়ে থাকতে দেখে খানিক লজ্জা পেয়ে যায়। মোহনা শুভর দিকে এগিয়ে এসে শুভকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে, এটা কি হয়েছে? আমার দিকে এমন করে হা করে তাকিয়ে আছো কেন? সরি মোহনা, বিশ্বাস কর আমি চাইছি না তোমার দিকে তাকাতে, তবে পারছি না নিজেকে আটকাতে। আজ তোমাকে অপূর্ব সুন্দরী লাগছে। ইস, এমন করে বলো না তো, জানো না আমার লজ্জা লাগে। লজ্জা নারীর ভূষণ, তাই হয়তো লজ্জা লাগছে তোমার। তবে আমি যে পুরুষ, তোমার রূপে মুগ্ধ হওয়াটাই আমার কাজ। এত মুগ্ধ হতে হবে না, তাড়াতাড়ি চলো, এমনিতে লেট হয়ে যাচ্ছে। চলো। শুভ মুচকি হাসি দিয়ে মোহনাকে নিজের বাইকের পেছনে বসিয়ে বাইক স্টার্ট করলো। মোহনা শুভর বাইকের পেছনে চুপটি করে বসে আছে। শুভ সাবধানে বাইক চালাতে থাকে। তারা দুজনেই আজ অনেক খুশি, তবে খুশিটুকু যে তাদের সহ্য হচ্ছিল না। তাই শুভ নিজে থেকেই সব নীরবতাকে ভেঙে দিয়ে মোহনার সাথে কথা বলা শুরু করলো। মোহনাও শুভর সাথে ভালোই কথা বলল। তারা এমন ভাবে কথা বলছে যেন তাদের পরিচয় 100 বছর আগে থেকে। শপিং মলে চলে আসার পর মোহনা শুভর জন্য নিজের পছন্দ মতো শপিং করলো, আর শুভ শপিং করলো মোহনার জন্য। যদিও মোহনা বারবার করে শুভকে বারণ করেছিল তার জন্য কিছু না নিতে, তবে শুভ কি আর কারোর কথা শোনে? শুভ বরাবর নিজের ইচ্ছের মতোই সব করে। আজও তার ভিন্ন কিছু হলো না। শুভ নিজের ইচ্ছে মতো মোহনার জন্য শপিং করলো। শপিং শেষ করে শুভ আর মোহনা চলে আসলো একটা ক্যাফেতে।
ক্যাফেতে এসে শুভ মোহনাকে জিজ্ঞেস করলো, তা আজ কেমন লাগলো আমার সাথে সময় কাটিয়ে? জানি ভালো লাগবে না, কারণ আমার একটু বোরিং টাইপের লোক। কে বললো তুমি বোরিং? তোমার মতো একটা ভালো ছেলের সাথে সময় কাটাতে পেরে আমার নিজের কাছে নিজের ভালো লাগছে। হয়েছে, পাম দিও না। আমি জানি তোমার ভালো লাগেনি। আমার মন রাখতে মিথ্যা বলতে হবে না। আরে না, সত্যি বলছি, আমার বেশ ভালোই লেগেছে। আজকাল তোমার মতো ছেলে খুব একটা দেখা যায় না। শুভ মোহনার সাথে কিছু সময় আড্ডা দিল। মোহনার সাথে কথা বলতে বলতে কফি খাওয়া শেষ করে শুভ মোহনাকে তার বাড়িতে পৌঁছে দিল। অতঃপর নিজের বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিল বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। বিকেলের দিকেই শুভ তার বাবা মিস্টার ফয়সাল খানকে নিয়ে বেরিয়ে পড়ে। বিয়েটা হচ্ছে মূলত মুন্সিগঞ্জ জেলায়, শুভদের বাড়ি ঢাকায়। সেই হিসেবে ঘন্টাখানেক সময় লাগবে তাদের পৌঁছাতে। শুভ প্রায় ঘন্টা 2 গাড়ি ড্রাইভ করার পর পৌঁছে যায় মুন্সিগঞ্জে। আজ এখানে শুভর বাবার বন্ধুর মেয়ের বিয়ে হচ্ছে। শুভর বাবার বন্ধুর মেয়ের বিয়েতে আসতেই শুভ দেখতে পায় পুরো বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। যদিও বিয়ে বাড়ি সবসময় সুন্দর করে সাজানো হয়ে থাকে, তবে এই বাড়িটার ক্ষেত্রে খানিক ভিন্নতা লক্ষ্য করা যায়। বাড়িটা অন্য 5টা বাড়ির মতো নয়, অনেক ইউনিক ভাবে সাজানো হয়েছে। এক দেখায় এই সাজানো বাড়ির প্রতি অন্যরকম ভালো লাগা কাজ করে উঠল শুভর মনে। শুভ বাড়ির চারপাশে ভালো করে চোখ বুলিয়ে দেখে নিয়ে সরাসরি চলে গেল বাড়ির ভেতরে। শুভ ও তার বাবা মাকে স্বাগতম জানানো হলো সুন্দরভাবে। শুভ এবার বিয়ে বাড়ির এক কোণে লোকজনের আড়ালে গিয়ে মোহনার সাথে কথা বলা শুরু করলো। নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি, কথা বলা ছাড়া এক বিন্দুও ভালো লাগে না। মোহনা যদিও শুভকে বলেছে বিয়েতে অ্যাটেন্ড করতে, কিন্তু শুভ মোহনাকে সাফ সাফ জানিয়ে দেয় যে তার এখন মোহনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে। মোহনা আর কি বলবে, যেখানে শুভ নিজেই চাইছে মোহনার সাথে কথা বলতে, সেখানে শুভকে অন্য কিছুর কথা বলাটা অযৌক্তিক। শুভ মোহনার সাথে বেশ খানিক সময় ধরে কথা বলার পর শুভর বাবা মিস্টার ফয়সাল খান শুভকে ডেকে পাঠালো। শুভ মোহনার ফোনটা কেটে দিয়ে নিজের বাবার পাশে গিয়ে দাঁড়াতেই শুভ দেখতে পেল তার বাবার বন্ধু কান্না করছেন, আর সবাই ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। শুভ ওনার কান্না করার পেছনের কারণটা ঠিক বুঝতে পারল না। শুভর বাবা মিস্টার ফয়সাল খান শুভকে বলল, দেখছিস তো আঙ্কেল কেমন কান্না করছেন? ওর কান্না দেখে আমার নিজের বুকের ভেতরটা কেঁপে উঠছে বারবার। বাবা, উনি কান্না করছেন কেন? কি হয়েছে? ওনার মেয়ে কি পালিয়ে গেছে নাকি? বাজে কথা বলিস না। ওর মেয়ে পালাতে যাবে কেন? একটা খারাপ ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছিল। সময় সুযোগ বুঝে ছেলেটা এখন বিয়ে করতে না করে দেয়। এখন যে কি হবে। ও আচ্ছা। শুভর যদিও বিষয়টা নিয়ে অনেক খারাপ লাগলো, তবে শুভ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস না। শুভ নিজেও গিয়ে তার বাবার বন্ধুকে সান্ত্বনা দিতে লাগলো। এইদিকে শুভর বাবার বন্ধুর অবস্থা খারাপ হতে থাকে। লোক সমাজে তিনি কি করে মুখ দেখাবেন, এটা চিন্তা করতেই ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে যায় ওনার। লোকটার হার্ট অ্যাটাক আসতেই সবাই দ্রুত ডক্টর কল করে। শুভ নিজের চোখের সামনে এমন ঘটনা দেখে ঘাবড়ে যায়। ডক্টর এসে শুভর বাবার বন্ধুকে চিকিৎসা দেওয়ার পর তিনি খানিক সুস্থ হয়। শুভর বাবা তার বন্ধুকে বলে, দোস্ত আরাফাত, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তোর মেয়ে কি তোর একারই মেয়ে নাকি? ও তো আমারও মেয়ে, ওর ভবিষ্যৎ নিয়ে আমারও চিন্তা আছে। বন্ধু বন্ধু, আমার মনে হয় না আমার মেয়েটা আর এই সমাজে মুখ দেখাতে পারবে। আমার ভীষণ চিন্তা হচ্ছে এই ভেবে যে আমি কি করব এখন। কে আমার মেয়েকে বিয়ে করে আমার মান সম্মান বাঁচাবে? শোন আলফাত, তাড়াহুড়ো করে আর কোনো ভুল ছেলের হাতে আমাদের মেয়েকে তুলে দিস না। ভালো আরও ভেবে দেখ তোর পছন্দের কোনো ছেলে আছে কিনা। আচ্ছা আলতাফ, আমার পছন্দের কোনো ছেলে বলতে দোস্ত, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারে এমন কাউকেই তো আমি দেখতে ইচ্ছে না। আমার মেয়ের সম্মানের সাথে আমার সম্মান জড়িয়ে আছে। যা ভালো হয় তুই কর ভাই। আমার মেয়ে নয়, তোর মেয়ে মনে করে তুই যা ভালো হয় তাই কর। মিস্টার আলতাফ হোসেন চৌধুরীর কথা শুনে ফয়সাল খান ভীষণ রকম চিন্তায় পড়ে গেলেন। এই অল্প সময় আলতাফের মেয়ের জন্য যোগ্য পাত্র কোথায় পাবে সে?
এসব নিয়ে আপন মনে চিন্তা করতেই আচমকা ফয়সাল খানের মাথায় নিজের ছেলে শুভর কথা আসে। শুভ দেখতেও ভালো, সারাদিন এদিক ওদিক সময় নষ্ট করে বেড়ায়। নিজের জীবন সম্পর্কে শুভ একদমই সচেতন নয়। শুভকে যদি বিয়ে দিয়ে দেওয়া হয় তবে সে একটু একটু করে নিজের জীবন গুছিয়ে নিতে পারবে, আর দায়িত্ব কাঁধের উপর পড়লে সে এমনিতেই সোজা হয়ে যাবে। শুভর বাবা মিস্টার ফয়সাল খান সকলের সামনে আলতাফ হোসেন চৌধুরীকে জিজ্ঞেস করে, আমি একটা কথা ভাবছি, আমার ছেলে শুভকে তোর কেমন লাগে? যদি তোর পছন্দ হয় তবে শুভর সাথেই। ফয়সাল খান সম্পূর্ণ কথাটা বলে শেষ করার আগেই আলতাফ হোসেন চৌধুরী ফয়সাল খানকে বলেন, সত্যি দোস্ত, তুই আমার কাছে ফাজলামি করছিস না তো? শুভ বাবা কি এই বিয়েতে রাজি হবে? সে কি আমার মেয়েকে গ্রহণ করবে? তোর পছন্দ হয়েছে কিনা সেটা বল। বন্ধুর পছন্দ হলে আমি তাকে রাজি করাবো, তুই শুধু বল। তোর ছেলেকে অনেক আগে থেকেই আমার পছন্দ, কিন্তু সাহস করে উঠতে পারিনি তোকে এই কথাটা বলার। আজ যখন বিধাতা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে, তখন আমার আর মনে হয় বিধাতারও এটাই ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, তবে তুই রেডি হয়ে নে, আমি শুভকে রেডি করে নিয়ে আসছি। ফয়সাল খান নিজের কলিজার বন্ধুকে কথা দিয়ে ফেলেছে। ফয়সাল খান নিজের ছেলে শুভর দিকে তাকাতেই দেখতে পেল শুভ হা করে দাঁড়িয়ে আছে। শুভ কল্পনাও করতে পারেনি বিয়ে বাড়িতে গেস্ট হয়ে আসার পর এমন কিছু ঘটবে তার সাথে। শুভ বোকার মতো ঠায় দাঁড়িয়ে আছে আর আপন মনে ভাবছে এখন তার কি হবে। মোহনাকে সে পছন্দ করে, এখন যদি নিজের বাবার বন্ধুর মেয়ের সাথে তার বিয়ে হয়ে যায় তবে মোহনাকে সে কি করবে, কি করে মোহনাকে সে পাবে? শুভ আর কিছুই ভাবতে পারছে না। শুভর হাত পা থরথর করে কাঁপছে। ওইদিকে শুভর বাবা শুভর সামনে এসে দাঁড়িয়ে ভীষণ ভারী কণ্ঠে শুভকে বলে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার কথা কানে যায়নি? দ্রুত রেডি হয়ে নে, আজকেই তোর বিয়ে হবে। শুভর বাবার ধমক খেয়ে শুভর ঘোর কাটে। শুভ আমতা আমতা করে নিজের বাবাকে বলে, বাবা, আমি কি করে এই সময় বিয়ে করতে পারি? আমি যাকে কখনো দেখিনি তার সাথে এমন হুট করে বিয়ে। তোকে কেন দেখতে হবে? আমি যখন বলেছি তখন না দেখেই বিয়ে হবে, আর এটাই ফাইনাল। বাবা, আমার কথাটা শুনুন, আমি এখন বিয়ে করতে পারবো না, আমার কিছু সমস্যা। শুভ নিজের কথাটা সম্পূর্ণ করার আগেই শুভর বাবা একটা ধমক দিয়ে শুভকে নিশ্চুপ করিয়ে দিল। শুভ নিজের মনের কথাটা বলতে গিয়েও বলতে পারল না, আর পারবেই বা কেমন করে? শুভর বাবা যেমন ভাবে শুভকে কথা বলতেই দিচ্ছে না, সেখানে কিছু বলার চেষ্টা করাটাই তো বোকামি। শুভ নীরব হয়ে যেতেই শুভর বাবা ভীষণ কর্কশ কণ্ঠে বলল, আমি যেটা বলেছি সেটাই হবে, এতে তোমার ভালো লাগুক বা না লাগুক। আমি আমার পুত্রকে বিসর্জন দিতে পারবো, তবে আমার বন্ধুকে দেওয়া কথা নয়। বাবা, আমি বলতে চেয়েছি যে শুভ, আমি বারণ করেছি, যেটা বলা হচ্ছে সেটাই করবে তুমি। যাও, রেডি হয়ে নাও। শুভর বাবা খুব ভালো করে জানে যে শুভ তার সব কথা শোনে। বাবার কথা কখনো ফেলতে পারবে না শুভ। শুভ নীরব হয়ে রেডি হতে চলে গেল। শুভর চোখজোড়া রক্তবর্ণ ধারণ করে আছে। আজ বিয়ের পর হয়তো আর মোহনার সাথে তার আর কোনো সম্পর্ক থাকবে না, থাকার কথাও নয়। মোহনা সারা জীবনের মতো শুভর জীবন থেকে হারিয়ে যাবে। এই প্রথম শুভ কোনো মেয়েকে পছন্দ করেছিল, এমন ভাবে নিজের প্রিয়জনকে হারাতে হবে সেটা যেন শুভর কল্পনার অতীত ছিল। শুভর মনটা কতটা খারাপ সেটা ব্যাখ্যা করা যাবে না। শুভ একদমই জানে তার ভেতরে এখন কি কাজ করছে। নির্দিষ্ট সময় পর শুভকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হলো। শুভ মনমরা হয়ে বিয়ের আসরে বসল। বিয়ের আসরে বসার পরপরই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। এইদিকে শুভর মনের মাঝে থাকা সমস্ত স্বপ্ন ভেঙে গুড়িয়ে যেতে লাগলো। নিজের চোখের সামনে নিজের সমস্ত স্বপ্নকে ভেঙে যেতে দেখে শুভর বুকের ভেতরও ব্যথা করে উঠল। দেখতে দেখতে বিয়ে সম্পন্ন হয়ে গেল। এবার বউ নিয়ে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় শুভ ফোনে মোহনার অনেকগুলো কল আসে, তবে শুভ একটাও কল পিক করে না। শুভ গাড়িতে বসে নীরবে বোবা কান্না কাঁদছে।
এই কান্নাটা কারোর সামনে দেখানো যাবে না, আর না প্রকাশ করা যাবে কাউকে নিজের বুকের মাঝে জমে থাকা কষ্টগুলো। শুভ সারাটা পথ মোহনাকে নিয়ে ভাবতে ভাবতে বাড়ি ফিরল। বাড়ি ফেরার পর সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। শুভ ছাদের এক কোণে নীরবে দাঁড়িয়ে থাকলো। শুভ আপন মনে বলছে, মোহনা যখন সব সত্যি জানতে পারবে তখন আসলে কেমন ব্যবহার করবে? মোহনা কি আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবে, নাকি আমাকে ভুল বুঝবে? আমি যদি মোহনাকে সবকিছু সত্যি সত্যি বলি তবে কি কোনো লাভ হবে? শুভ আপন মনে অনেক ধরনের চিন্তা করতে লাগলো। না, কোনো কিছুতেই শুভর মন শান্ত হচ্ছে না। নিজের মনের মাঝে সবকিছু গোপন করার পর শুভ নিজের কাছেই কেমন যেন লাগছে। শুভ মোহনাকে সবকিছু বলে দিয়ে নিজেকে শান্ত করার প্রচেষ্টা করল। শুভ নিজের পকেট থেকে ফোনটা বের করে মোহনাকে কল করল। বার দুয়েক রিং হবার পর মোহনা শুভর কলটা পিক করল। মোহনা শুভর ফোনটা পিক করতেই মোহনা শুভকে উদ্দেশ্য করে বলল, এই শুভ, কোথায় ছিলে তুমি? জানো আমি কতটা চিন্তায় পড়ে গেছিলাম তোমার জন্য। এখন কোথায় আছো? বাড়ি ফিরে এসেছো নাকি? শুভ মোহনার এমন ব্যাকুলতা দেখে ভেবে পাচ্ছে না কি করে মোহনাকে সে সব সত্যি বলবে, কিন্তু সত্যি বলা ছাড়া যে আর কোনো উপায়ও নেই। আজ যদি শুভ মোহনার থেকে সবকিছু আড়ালো করে যায়, একটা না একটা সময় মোহনা সব জানতে পেরে যাবে। তখন হয়তো মোহনা আরো বেশি কষ্ট পাবে। শুভ চাইছে না মোহনা বড় কোনো আঘাত পাক। মোহনা শুভকে নিশ্চুপ দেখে আবারও বলল, এই শুভ, কি হয়েছে তোমার? কথা বলছো না যে? মোহনা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। সেসব ঠিক আছে, কিন্তু তোমার কণ্ঠস্বর এমন ভারী শোনাচ্ছে কেন? কি হয়েছে শুভ? সবকিছু ঠিক আছে তো? হুম, কিছুই ঠিক নেই। আজকের পর থেকে হয়তো তোমার আর আমার সম্পর্কটা থাকবে না। আমি তোমাকে একটা সত্যি ঘটনা বলতে চাই। বলো, সত্যি ঘটনা, আমি শুনছি। শুভ মোহনাকে একদম বিয়ে বাড়িতে যাওয়ার পর থেকে যা যা হয়েছে সব কিছু খুলে বলল। মোহনা শুভর বলা কথাগুলো শোনার পর নিজের চোখের জল আর ধরে রাখতে পারল না। মোহনার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে থাকলো। শুভ নিজেও কথাগুলো বলতে গিয়ে কান্না করে ফেলেছে। শুভর কথাগুলো বলা শেষ হতেই শুভ মোহনাকে বলে, এবার বলো মোহনা, আমি এখন কি করতে পারি? আমি জানি তুমি আমার জীবনে কখনো আসবে না। আমি এটাও জানি আমি যেটা করেছি সেটা এক প্রকার প্রতারণা, কিন্তু আমি স্যার বলছি সব। দেখো শুভ, অনেক বড় ব্যাপার হয়ে গেছে, আর এখন আর আমার বলার বা করার মতো কিচ্ছু নেই। তবে দুটো কথা বলতে চাই তোমায়, শুনবে আমার কথা? বলো। নিজেকে প্রতারক বলিও না, কারণ তুমি যেটা করেছো সেটা বাধ্য হয়ে করেছো। আর শেষ কথা হলো, তোমার স্ত্রীর কিন্তু কোনো অপরাধ নেই। তাকে দয়া করে কষ্ট দিও না, আমাকে তার মাঝে খুঁজে নিও। মোহনা কথাটা বলতেই ফোনটা কেটে দিল। মোহনা কলটা কেটে দিতেই কান্নায় ভেঙে পড়ল। শুভ নিজেও কান্না করছে। কি করে এই অপরিচিত মেয়েটাকে নিজের জীবনের সাথে এক করে নেবে শুভ? বলাটা হয়তো খুব সহজ, তবে সেটা করে দেখানোটা আসল চ্যালেঞ্জ। রাত হয়ে যেতেই শুভ নিজের ঘরে ফিরে গেল। শুভ বাসর ঘরে প্রবেশ করতেই দেখতে পেল নববধূরূপে সেজে বসে আছে একজন অপরিচিত মেয়ে। শুভর মুড এমনিতেই খারাপ হয়ে আছে, কোনো কিছুই যেন তার ভালো লাগছে না। মেয়েটি ঘোমটা দিয়ে শুভর দিকে এগিয়ে এসে আলতো করে শুভর পা নিজ হাতে স্পর্শ করতে নিতেই শুভ মেয়েটিকে বলল, থামুন, দেখুন আমার এসব পছন্দ না। আপনি হয়তো জানেন বিয়েটা কি করে হয়েছে, তাই অনুরোধ করব আমাকে জোর না করতে, প্লিজ। সেসব ঠিক আছে, তবে এখন তো আমি আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী। আপনার উপর আমার একটা অধিকার তো আছে। ও হ্যালো, এত অধিকার দেখানোর প্রয়োজন নেই। আমি মনের খুশিতে নাচতে নাচতে আপনাকে বিয়ে করিনি, আমি বাধ্য হয়ে বিয়ে করেছি আপনাকে। এটা দয়া করে মাথায় রাখবেন। বারবার এই বাধ্য বাধ্য। মেয়েটা কথাগুলো বলতে বলতে নিজের মুখের ওপর থেকে ঘুমটা খুলে ফেলল। মেয়েটা নিজের মুখের ওপর থেকে ঘুমটা তুলতেই শুভ প্রথমবারের মতো নিজের স্ত্রীর মুখ দেখল। শুভ নিজের স্ত্রীর মুখটা দেখে ভীষণ রকম চমকিত গেলই, সেই সাথে
আঁতকে উঠল। এই মেয়েটা আর কেউ না, বরং নীলা। হ্যাঁ, সেই অহংকারী নীলা। এই নীলা শুভর বাবার বন্ধুর মেয়ে। শুভ হা করে নীলার দিকে খানিক সময় তাকিয়ে থেকে নীলাকে উদ্দেশ্য করে বলে উঠল, আরে আপনি তো সেই মেয়েটা যার সাথে রাস্তায় একবার আমার তর্ক হয়েছিল। শুভর কথাটা শুনে নীলা খানিক অপ্রস্তুত হয়ে গিয়ে বলল, হ্যাঁ আমি সেই। কেন, কি হয়েছে? আমাকে দেখার পর চোখ মুখ এমন করে বদলে গেল কেন? মানে আমি আপনার মতো একটা অহংকারী মেয়েকে বিয়ে করেছি। আল্লাহ, আমার জীবন শেষ। ওয়েট, আমি শুধুমাত্র যে অহংকারী তা কিন্তু নয়, আমি অনেক ডেভিলও। সো আমার সাথে হিসাব করে কথা বলতে হবে। কি? আমি আপনার সাথে হিসেব করে কথা বলবো? মানে আমার দিন এতটাই খারাপ হয়েছে? জি হ্যাঁ, তাই হয়েছে। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, কথায় কথায় আমাকে বিয়ে করে আমাকে উদ্ধার করেছেন, এটা আমাকে বলবেন না। আমার ভালো লাগবে না এসব শুনতে। উফ, আচ্ছা ঠিক আছে, আমি কখনো আপনাকে কিছু বলবো না, ঠিক আছে এবার? ঠিক আছে। আমারও একটা কথা আছে, আমার উপর কখনো নিজের স্ত্রীর অধিকার দেখাতে আসবেন না। সবসময় আমার থেকে দূরত্ব বজায় রাখবেন। পাগল নাকি? এটা কি সিনেমা বা নাটক হচ্ছে নাকি? আমি পারবো না এসব মানতে। বিয়ে করেছেন, আমার সাথে ঘুমাবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালো লাগলেও করবেন, না লাগলেও করবেন। আর যদি না করেন তো? নীলার কথা শুনে শুভর গলা শুকিয়ে গেছে। শুভ কখনো ভাবতেও পারেনি তার জীবনে এমন একটা ডেভিল মেয়ে পড়বে, আর তাকে এমন করে জ্বালাতন করবে। শুভ চোখ ছানা বড়া করে নীলাকে জিজ্ঞেস করে, যদি না করি তো কি হবে? বেশি কিছু হবে না, আমি ক্যাচাল লাগিয়ে দিব। ক্যাচাল মানে তো বোঝেন। বুঝি। এবার চুপটি করে আমার পাশে এসে শুয়ে পড়েন। আজ আমি সো ক্লান্ত, এত রাতে জাগতে পারবো না। বাকি খেলা আগামীকাল হবে। নীলার কথাটা শেষ হবার সাথে সাথে শুভ নীলার পাশে গিয়ে চুপটি করে শুয়ে পড়ল। শুভ বুঝতে পারছে না তার জীবনে এমন কেন একটা ডেয়ারিং মেয়ে পড়ল। শুভ তো কখনো এমন মেয়ে চায়নি নিজের জীবনে, তবে কেন এমন একটা মেয়ে জুটল তার কপালে? শুভর এখন কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। যদিও শুভ নিজের ইচ্ছায় বিয়ে করেনি, শুভকে তার বাবা ফোর্স করেছে এই বিয়েটা করার জন্য। শুভ মন খারাপ করে শুয়ে থাকলো। ওইদিকে নীলা শুভকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। শুভ আর কি করবে? নীলা যখন শুভকে সবকিছু জোর করে করছে, তখন আর কিছু বলারও সুযোগ নেই। শুভ গুটিসুটি হয়ে শুয়ে থাকলো। সকালবেলা শুভর ঘুম ভাঙে নীলার গলার শব্দে। নীলা শুভকে উদ্দেশ্য করে বলে, আর কত ঘুমাবে? এবার উঠে পড়ো, ফ্রেশ হয়ে নাস্তা করতে চলো। এই 1 মিনিট, আপনি আমাকে তুমি করে কেন বলছেন? নিজের স্বামীকে কি কেউ আপনি করে বলে? তুমি তো আমার পরিচিত একটা মানুষ, তোমাকে তুমি করে বলবো নয় তো কি বলে ডাকবো? দেখুন, আপনি কিন্তু রীতিমতো আমার উপর সবকিছু চাপিয়ে দিচ্ছেন, এটা একদম উচিত নয়। আমাকে আমার মতো থাকতে দিন। চুপ, আমাকে তুমি করে বলবে তুমি। যদি না আপনি আপনি করো, তবে বাবাকে গিয়ে সব বলবো, আর সাথে এটাও বলবো তুমি আমাকে মারধর করো, তারপর বুঝবে ঠেলা। হোয়াট? আমি আপনাকে কখন মারধর করলাম? হারে পাগল, করনি তো। তাই তো বানিয়ে বানিয়ে বলে তোমাকে কেস খাওয়াবো। হিসেব বোঝো না? দুধু খাও। বুঝেছি এবার। তো কি বুঝলে? এই যে আমার জীবনটা তেনা তেনা হতে চলেছে। অলরেডি হয়ে গেছে জান। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। যাও ফ্রেশ হয়ে নাও জান। নীলার কথার বিপরীতে শুভ আর একটাও কথা বলল না। শুভ বেশ ভালো করে বুঝতে পারছে যে নীলার কথা মতো না চললে ঝামেলা বেঁধে যাবে। প্রথম দিনের অভিজ্ঞতা থেকে এটুকু শুভ পরিষ্কার ভাবে বলতে পারে যে নীলা শুভকে মোটেও শান্তি দেবে না। যে কোনো কিছুই এই মেয়েটা করে বসতে পারে। শুভ বাধ্য ছেলের মতো ফ্রেশ হতে চলে গেল। শুভ ফ্রেশ হয়ে এসে নাস্তা করে ফেলল। নাস্তা করে শুভ নিজের ঘরে আসতেই নীলাও শুভর ঘরে চলে আসলো। নীলা ঘরে এসে শুভর সামনে এসে দাঁড়ালো। নীলা শুভর সামনে এসে দাঁড়িয়ে নিজের শাড়ির আঁচলটা খানিক সরিয়ে দিয়ে নিজের কোমর ধরে শুভকে উদ্দেশ্য করে বলল, দেখো না আমার কোমরটা ভীষণ ব্যথা করছে, একটু মালিশ করে দিতে পারবে? কোথায় মালিশ করে দিতে হবে?
কোথায় আবার? কোমরে মালিশ করতে হবে। তাছাড়া তুমি যদি চাও অন্য সব জায়গাও মালিশ করতে পারো, আমি কিছু মনে করব না, সত্যি। বাজে কথা বাদ দিয়ে কাজের কথা বলো। বেশি ব্যথা করছে কি? ডক্টর কল করব? শুভর কথাটা শোনা মাত্রই নীলা তেলে জলে ফুঁসে উঠল। কোথায় শুভ এসে নীলার কোমর ধরে আলতো করে হাত বুলিয়ে দিয়ে নীলাকে আদর করে দিয়ে কোমরে চুমু খাবে? তা না করে কিনা শুভ ডক্টরকে কল করার কথা বলছে। শুভর কথাটা শোনা মাত্রই নীলার মুখ কুঁচকে গেল। নীলা চরম বিরক্তি নিয়ে শুভকে উদ্দেশ্য করে বলল, তোমার কি কোনো আক্কেল নেই? মানে আমি কোথায় একটু রোমান্টিক কথা বললাম আর তুমি কিনা ডাক্তারের কথা বলছো? আমি কি ডাক্তারকে বিয়ে করেছি নাকি? তো কি বলবো? তোমার পেইন হচ্ছে তো ডক্টর লাগবে, তাই না? ডক্টর ছাড়া পেইন কেমন করে কমবে? তুমি না আসলে একটা গাধা। আমার ভেতর তোমার জন্য যে অনুভূতিটা আছে সেটা তোমার মাঝে নেই। যাচ্ছি আমি, থাকো তুমি। আমি এক্ষুনি গিয়ে বাড়ির সবাইকে বলবো তুমি আমার কোমরের উপর অত্যাচার করেছো। এই নীলা, করেছি কি আমি? আরে এমন করে রেগে গেলে কেন? আমার কথাটা তো শুনবে নীলা। নীলা নিজের কথাটা শেষ করতেই একটা মুখ ঝামটা মেরে শুভর সামনে দিয়ে হন হন করে হেঁটে চলে গেল। নীলা শুভর সামনে দিয়ে হেঁটে চলে যেতেই শুভ বোকা বনে গেল। শুভ নীলার এমন আচরণের কারণটা বুঝতে পারল না। শুভ সবকিছু নিজের মতো একটা নর্মালি নিতে চেষ্টা করে, অত প্যাচগোছ শুভ বুঝতে পারে না। নীলা আসলে কি বলতে বা বোঝাতে চেয়েছে সেটা শুভ বুঝতে পারেনি। নীলা আর শুভ স্বামী স্ত্রী। শুভ একটি রাত নীলার সাথে কাটিয়ে অতঃপর অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল মোহনার প্রতি থাকা তার ভালোবাসাটা নীলাকে দেবে। নীলার মাঝেই মোহনাকে সে খুঁজবে, কিন্তু এই নীলা তো শুভকে সেই সময়টাও দিতে চাচ্ছে না। একের পর এক কাউন্টার অ্যাকশন দেখাচ্ছে। সবকিছু মিলিয়ে শুভর অবস্থা একটু একটু করে অবনতির দিকে চলে যাচ্ছে। নীলা শুভর ঘর থেকে চলে যাওয়ার পর শুভ আপন মনে বলল, আল্লাহ, এটা কেমন বউ দিলেন আমায়? কোমর ব্যথা বলেছে, আমি ডক্টরের কথা বলেছি, কেয়ার তো করছি, এতেও রেগে গেল। আমি করব তো করবটা কি? আমার কথা কাজ করছে না আল্লাহ। একটা রাস্তা তো দেখান আমায়। এই মেয়েটার মাথায় প্যাচগুলো একটু খুলে দিন। শুভ আপন মনে কথাগুলো বলল, না, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। নীলার সাথে কথা বলতে হবে, নীলার সাথে ভাব জমাতে হবে। তা না হলে এই বাড়ি থেকে যে কোনো সময় শুভকে গেট আউট হতে হবে, আর সেটা শুভ কোনোভাবেই চাইছে না। শুভ কিছু সময় নিজের ঘরে বসে মাইন্ডসেট করে নিজের ঘর থেকে বেরিয়ে যায়। শুভ নিজের ঘর থেকে বেরিয়ে আসতেই শুভর সামনে পড়ল শুভর কাজিন আফরা। শুভ নিজের কাজিনকে দেখে বলল, আফরা, তোর ভাবি কোথায় রে? আমি সেই কখন থেকে ওকে খুঁজে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। তুই কি দেখেছিস? আমার ভাবি? আচ্ছা, আমার ভাবি কে রে ভাইয়া? আমি তো আমার ভাবিকে চিনি না। তোকে কি আমি আর সাত করে বুড়ি বলি? তুই না সব কিছুতেই পাকামো করবি। নীলার কথা বলছি আমি। নীলাকে দেখেছিস কিনা সেটা বল। নীলা? কে নীলা? কি তার পরিচয়? কোথায় থাকেন তিনি? কি করেন উনি? তার সাথে তোর কি সম্পর্ক ভাইয়া? একটু খুলে বল, আমি ফুপুকে বলে আসছি তবে। আফরার কথা শুনে শুভ নিজেও খানিক অবাক হয়ে গেল। শুভ কি তবে কোনো স্বপ্ন দেখছে নাকি? যদি স্বপ্ন হয় তবে তো ভালোই হয়। শুভ খানিক খুশি হয়ে গিয়ে আফরাকে জিজ্ঞেস করলো, এই ফাইজলামি করিস তুই? সত্যি নীলাকে চিনিস না তুই? না তো, আমি আমার ভাইয়ার সাথে মজা করতে পারি। কে নীলা? বল না ভাইয়া। তার মানে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? এই ফাইজলামি করিস না প্লিজ, একটু সত্যি করে বল, নীলাকে কি সত্যি তুই চিনিস না? আরে ভাইয়া, আমি চিনতে। শুভ আর আফরার কথা বলার মাঝেই তাদের মা এসে উপস্থিত হলো রান্নাঘরে। সেই সাথে আসলো নীলা নিজেও। নীলাকে নিজের মায়ের পাশে দেখার পর শুভর মাথাটা আবার ঘুরে গেল। হাস্যোজ্জ্বল মুখটা আবার শুকিয়ে গেল তার। শুভ এতক্ষণ ভেবেছে যে সে হয়তো স্বপ্ন দেখছিল, কিন্তু আসলে এটা স্বপ্ন নয়, সত্যি ছিল সব। শুভর মা এসে শুভ আর আফরাকে তর্ক করতে দেখে মুচকি হাসি দিয়ে বলল, কিরে, তোরা আবারও শুরু করে দিয়েছিস? এক মিনিটও দুই ভাই বোন মিলেমিশে থাকতে পারিস না, তাই না? কি আর করবো মা, আমার কপাল তো এমনিতেই খারাপ।
তার উপর আবার এমন কাজিন হলে তো আর কথাই নেই। আফরা শুভর পেছন থেকে কিচেন থেকে বেরিয়ে এসে নিজের ফুফুকে বলল, ফুপু, তোমার ছেলে 1 নম্বরের মিথ্যাবাদী হয়ে গেছে। ও নিজেই কিচেনে এসে আমার সাথে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দিয়েছিল। আমি শুধুমাত্র জবাব দিয়েছি, আর কিছু না। শোন আফরা, আমার মায়ের জানা আছে তুই কতটা জবাব দিস। আসলে যে তুই সব কিছুতে নাক গলাতে চলে আসিস সেটা মাও ভালো করে জানে। শুভ আর আফরার এমন ঝগড়া করা দেখে শুভর মা হেসে ফেলল। শুভ আর আফরাকে দেখলে মনে হয় তারা যেন জাত শত্রু। শুভ আর আফরার এমন খুনসুটি সারা দিনই লেগে থাকে, ঠিক ছেলেবেলায় তারা যেমন একে অপরের পেছনে লেগে থাকতো। শুভ আর আফরাকে থামাতে গিয়ে শুভর মা তাদের দুজনকে উদ্দেশ্য করে বলল, হয়েছে, আর কোনো কথা কেউ বলবে না। শুভ, তোর কি কোনো দরকার আছে এখানে? না মা, আমার আর কি দরকার থাকবে, কোনো দরকার নেই। তাহলে তুই নিজের রুমে চলে যা। আর আফরা, তুই এখন রান্না কর। সব সময় ভাইয়ের সাথে তর্ক করাটা তোর স্বভাবে পরিণত হয়েছে। 2 দিন পর পরের বাড়ি গিয়েও এমনটাই করবি তোরা? শুভর মা যখন শুভর সামনেই আফরাকে বকল, তখন শুভ মনে মনে শান্তি পেল। শুভ আফরার দিকে তাকিয়ে মুচকি হাসি দিতেই আফরা রেগে গিয়ে ন্যাকা কান্না করে উঠল। আফরাকে ন্যাকা কান্না করতে দেখে শুভ দ্রুত পালিয়ে গেল কিচেনের সামনে থেকে। শুভ বেশ ভালো করে জানে আফরা এখন রেগে যাবে, আর তারপর আবারও তাদের দুজনের মাঝে ঝগড়া শুরু হবে। শুভ নিজের রুমে এসে সোফার উপর বসে আনমনে হাসতে লাগলো। আফরার সাথে এমন খুনসুটিপূর্ণ সম্পর্কটা নিয়ে শুভর কোনো মাথা ব্যথা নেই, বরং আফরাকে সবসময় নিজের আপন বোনের থেকে বেশি গুরুত্ব দিয়ে এসেছে শুভ। শুভ নিজের ফোনটা হাতে নিতেই নীলা চলে আসলো শুভর ঘরে। নীলা শুভর ঘরে এসে শুভকে উদ্দেশ্য করে বলল, এখানে এসে বসে আছো কেন? বাহির থেকে ঘুরে আসলেও তো পারো। কেন? আমি বাসায় থাকলে কি সমস্যা হবে তোমার? তুমি বাসায় বসে কি করবে সেটাই তো আমি বুঝতে পারছি না। আগামী কাল থেকে যদি অফিস কন্টিনিউ না করো তবে দেখো আমি তোমার কি করি। শোনো কথা, আমি অফিস করতে যাব কোন দুঃখে? আমি অফিস করি না। আমার সারা দিন আড্ডা দিয়েই দিব্যি কেটে যায়। আমার এত লোভ নেই, যা আছে তাতেই চলে যাবে। তোমাকে এত কিছু বুঝতে হবে না, যেটা বলেছি সেটাই করবে। আগামী কাল থেকে অফিসে যাবে, এটাই ফাইনাল, বুঝেছো? এটা কেমন কথা? এমন করে আমার উপর জোর করাটা কিন্তু উচিত নয়। উচিত। অলস হয়ে বসে থাকার থেকে কাজকর্ম করা উচিত। যদি না করি তবে? তবে আর কি, আমি নিজেই চলে যাব অফিসে, চলবে তো? উফ, তুমি আমার উপর সত্যি অত্যাচার করে যাচ্ছ, এটা ঠিক নয়। হলে হোক, আমি চাই আমার স্বামী সকলের সাথে একসাথে দাঁড়াবে, সমানভাবে পরিশ্রম করে নিজের লাইফটা চকচকে করে ফেলবে। হয়েছে, এবার যাও। আমি আগামীকাল থেকেই অফিসে যাব। শুভর কথাটা শেষ হতেই নীলা শুভর দিকে এগিয়ে আসলো। শুভর গাল ভারী হয়ে আছে। নীলা শুভর মুখটা গম্ভীর দেখে শুভর কাছে এসে শুভর গালের ওপর নিজের হাত জোড়া রেখে শুভকে উদ্দেশ্য করে বলল, তুমি আমার উপর এখনো রেগে আছো? আমি রেগে থাকার কে? আমার কি রাগ আছে নাকি কোনো? শুভ, আমি জানি তুমি আমার উপর দয়া করেছো। বিশ্বাস করো, আমি কখনো প্রেম করিনি। আমার ভিতর অহংকার বেশি। আমি নিজেকে পরিবর্তন করে ফেলেছি। আমি আর আগের মতো অহংকারী নেই। একটিবার আমাকে মন থেকে মেনে নাও না প্লিজ। আমি তোমার উপর অভিমান করে নেই, আমিও তোমাকে মেনে নিয়েছি মন থেকে। শুভর কথাটা শেষ হতেই নীলা শুভকে শক্ত করে জড়িয়ে ধরল। ভালোবাসা কেমন হয় সেটা নীলা জানে না। নিজের সমস্ত ভালোবাসা নীলা নিজের স্বামী শুভকে দিতে চায়। এই চাওয়ার মাঝে কোনো পাপ নেই। এই ভালোবাসা পবিত্র। এই ভালোবাসার মাঝে সত্যিকারের ভালোবাসা লুকিয়ে আছে। নীলা শুভকে জড়িয়ে ধরার পর শুভ নিজেও নীলাকে জড়িয়ে ধরল। ভালোবাসা সত্যি অদ্ভুত। কিছু সময় জড়িয়ে ধরে নিজের মনকে শান্ত করার পর নীলা চলে গেল খাবার রান্না করতে। রাতের দিকে শুভ নীলাকে নিজের সাথে করে নিয়ে ঘুমিয়ে আছে। মাঝরাতের দিকে নীলা শুভকে ডেকে তুলল আর শুভকে উদ্দেশ্য করে বলল, এই ওঠো না, আমার না খুব আদর পাচ্ছে, একটু আদর করো না প্লিজ। আরে ধুর, মাঝরাতে আমাকে বিরক্ত করিও না, আমাকে একটু ঘুমাতে দাও তো। আমি এইদিকে আদর আদর করে পাগল হয়ে যাচ্ছি আর তুমি কিনা ঘুমানোর কথা বলছো।
তো কি করব? তোমার এই জ্বালাতন আমি নিতে পারি না সত্যি। সবসময় একটা না একটা ঝামেলা পাকাবেই পাকাবে। অসহ্যকর। এখন ঘুমিয়ে পড়ো। আমার মেজাজ খারাপ করো না। আমি কিছু বললেই বুঝি সেটা তোমার কাছে অসহ্য লাগে। দেখো, তুমি কিন্তু আমার আগের রূপে আমাকে ফিরিয়ে আসতে বাধ্য করছো। আমি কিছুই করছি না। রাত অনেক হয়েছে। আমার আবার আগামীকাল থেকে অফিস আছে। একটু শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো না প্লিজ। আমি ঘুমাতে পারবো না, আমার আদর চাই। যদি আদর করো তবেই আমি ঘুমাবো, নয়তো না। আচ্ছা, তবে জেগে বসে থাকো। আমি ঘুমাচ্ছি, আমায় বিরক্ত করো না। শুভর কথাটা শুনে নীলা খানিক কষ্ট পেল। বাসর রাত তো হলো না তাদের। আজ নীলা শুভকে নিজের করে নিতে চাইছে, তাতেও শুভ এমন করে বারণ করছে। শুভ কি তবে মন থেকে নীলাকে ক্ষমা করেনি? নীলাকে নিজের করে নেয়নি? নীলা আপন মনে এসব কথাই চিন্তা করছে। ওইদিকে শুভ আবারও ঘুমিয়ে পড়েছে। নীলার মোটেও সহ্য হচ্ছে না। নীলা আবারও রেগে গিয়ে ঘরের লাইটগুলো সব অন করে দিল। লাইট অন করতেই শুভর ঘুম ভেঙে যায়। আর শুভ নীলার দিকে তাকিয়ে দেখে নীলা জেগে বসে আছে। নীলাকে জেগে থাকতে দেখে শুভ নীলাকে উদ্দেশ্য করে বলল, কি হলো? লাইট অন করে বসে আছো কেন? ঘুমিয়ে পড়ো। এই, তোমার ঘুম পাচ্ছে তো ঘুমাও না। আমি কি তোমায় ঘুমাতে বারণ করেছি নাকি? তুমি তোমার ঘুম নিয়ে পড়ে থাকো, আমায় নিয়ে ভাবতে হবে না তোমার। উফ, কেমন করে ঘুমাবো আমি? এমন করে লাইট অন করে রাখলে কি কেউ ঘুমাতে পারে? ও আচ্ছা, এই সমস্যা। কয়েকদিন পর বলবে নীলা, তোমার জন্য আমি শান্তিতে থাকতে পারি না, তুমিই চলে যাও। ও মা, দরকার পড়লে সেটা বলবো না আবার? কি? এই তুমি কি বললে? আমি বুঝতে পারিনি, আবার বলো। না মানে বললাম যদি দরকার পড়ে তো বলতেই পারি। তাছাড়া তুমি তো সবকিছু জেনে ফেলেছো, তাই বললাম আর কি। বাহ, বেশ বলছো। আমায় এখন যদি সহ্য না হয় তবে বিয়ে করলে কেন আমায়? আমি কি হাতে পায়ে ধরে বলেছিলাম নাকি আমায় বিয়ে করো, আমায় বিয়ে করো? না, তা তো বলনি। তবে তোমায় যদি আমি বিয়ে না করতাম তবে কে তোমায় বিয়ে করতো? ইস রে, নাটক দেখে আর বাঁচি না। আমায় উনি বিয়ে না করলে আর কেউ করতো না। বলি জানো, আমায় বিয়ে করার জন্য কত লোক আমার বাড়ির সামনে লাইন ধরেছিল। হয়েছে, আর বলতে হবে না। এমন করে বলছো মনে হচ্ছে আমি বানের জলে ভেসে আসছি। আমায় বিয়ে করে উদ্ধার করেছো। তো কি, আমি তোমায় বিয়ে না করলে তুমি তো সারা জীবন এমন সিঙ্গেল হয়েই বসে থাকতে। আমি বিয়ে না করলে জীবনটা একদম ছাই ছাই হয়ে যেত। সেটা কি আমি জানি না ভাবছো? উফ, আচ্ছা হয়েছে, তোমার সব কথা মেনে নিয়েছি। এখন চলো ঘুমিয়ে পড়ো। রাত জেগে জেগে ঝগড়া করার মানে হয় না। ঝগড়া আমি করছি না, তুমি করছো। আর আমি তো ঘুমাবো না আজ। তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমাও, আমায় বিরক্ত করো না। নীলা, এমন করছো কেন তুমি? আমি দেখেছি তুমি সবসময় আমার উপর এমন করতে থাকো। এমন করলে আমি কি করে শান্তিতে থাকবো বলো? আমি তোমার সাথে কিছুই করিনি, বরং তুমি নিজেই আমার সাথে বাজে ব্যবহার করছো। এখন তো আমায় আর ভালো লাগে না তোমার, তাই আমায় এড়িয়ে চলছো। যাক, আমি ভালোই বুঝতে পেরেছো তুমি। আমি ঘুমালাম, তুমি জেগে জেগে মশা মারতে থাকো। শুভ কথাটা বলতেই নীলার পাশে শুয়ে পড়ল। নীলা শুভর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলার চোখ জোড়া দেখে মনে হচ্ছে নীলা পারছে না শুভকে এখনই খেয়ে ফেলতে। নীলা বারবার করে শুভকে বলছে আদর করার জন্য, আর শুভর সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। নীলা নিজের গাল ফুলিয়ে বসে আছে। শুভ নীলাকে এমন করে বসে থাকতে দেখে মুচকি একটা হাসি দিল, আর আচমকা শুভ নীলার কোমরের ওপর নিজের হাত রেখে নীলাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। নীলা শুভর হাতটা নিজের কোমরের ওপর থেকে সরিয়ে দিতেই শুভ দুম করে উঠে বসে পড়ল। নীলা শুভর এমন আচমকা উঠে পড়ায় বেশ চমকে যায়। নীলা শুভর দিকে কৌতূহলী হয়ে তাকাতেই শুভ নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তুমি আমার হাতটা সরিয়ে দিলে কেন? আমি কি তোমায় কিছু বলেছি? আমায় স্পর্শ করবে না তুমি। তোমার এই স্পর্শ আমার চাই না। কেন চাই না? এত সময় ধরে তো বারবার করে বলেছো তোমার স্পর্শ করার কথা। এখন একটু টাচ করতেই জ্বলে উঠলে কেন? কারণ আমার ইচ্ছে করছে না, তাই। এতই যখন আদর করার ইচ্ছে জেগেছে তখন করলে কি হতো? এখন আমি কিচ্ছু চাই না। তুমি চাও বা না চাও এটা তো আমি জানতে চাইনি। আমি শুধুমাত্র একটু ভুল করে টাচ করেছি, তাতেই তুমি এমনটা করলে আমার সাথে। করলাম। আরো বেশি কিছু না চাইলে ঘুমিয়ে পড়ো। মাথা গরম আছে আমার, নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না কিন্তু। ও মা, তাই? আচ্ছা দেখি কি করতে পারো তুমি। আমারও তো জানা লাগবে তোমার শক্তি কতটা। শুভ কথাটা বলতেই
নীলার হাতটা ধরে একটা হ্যাচকা টান দিয়ে নীলাকে নিজের বুকে টেনে নিল। নীলা শুভর এমন কাজে অবাক হওয়ার পাশাপাশি রেগেও গেল ভীষণ। শুভ নীলাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরতেই নীলা শুভর বুকের ওপর মৃদু ধাক্কা দিয়ে বলতে লাগলো, উফ, ছাড়ো আমায়, একদম আমায় ছুঁয়ে দেখবে না তুমি, আমি বারণ করেছি শুভ। তোমায় ছেড়ে দেওয়ার জন্য তো আর ধরিনি, তোমায় এই বুকের মাঝে বন্দি করার জন্য ধরেছি। ছটফট করতে থাকো, আমিও দেখি কতটা ছটফট তুমি করতে পারো। শুভ, খুব বেশি হয়ে যাচ্ছে, এমন বাড়াবাড়ি করো না, আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। তুমি রাগ করতেই পারো, তবে তোমার স্বামী হিসেবে আমার সেই রাগটাকে ভাঙানো একান্ত দায়িত্ব। নীলা শুভর থেকে নিজেকে আলাদা করার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই নীলা নিজেকে শুভর থেকে আলাদা করতে পারছে না। শুভ নীলার এমন ছটফটানি দেখে মুচকি মুচকি হাসছে। শুভর ভীষণ ভালো লাগছে নীলার এমন কাজ। শুভ মুচকি হেসে আরো চেপে ধরল নীলাকে। নীলা নিজেকে শুভর থেকে না ছাড়াতে পেরে রাগে গজগজ করতে করতে শুভকে ঝাড়ি দিয়ে বলতে লাগলো, আমার উপর একদম জোর করবে না, আমার থেকেও বেশি যারা তোমার সুখ দিতে পারবে তাদের কাছে যাও, আমার কাছে আসবে না। তুমি ছাড়া আমার সুখ দিবে এমন কে আছে? তুমি তো আমার সব, আমার লাইফ লাইন। লাইফলাইন না কি সেটা আমি জানি, আমি তোমার কিছুই না, সরো বলছি, আমার রাগ উঠতেছে কিন্তু। আমিও তো চাইছি তোমার খুব রাগ উঠে যাক, তুমি আমায় মাইর দিতে আসো, আর আমি তোমায় সেই সুযোগে নিজে করে নিব। ফাজলামি হচ্ছে আমার সাথে? আমার সাথে একদম ফাজলামি করবে না, আমি তোমার কেউ না, ছাড়ো বলছি। তোমাকে তো ছাড়া যাবে না, দেখি তোমার রাগটা কোথায় কোথায় আছে, সব রাগ একটু একটু করে কমাবো। শুভ কথাটা বলতেই নীলাকে বিছানায় শুয়ে দিয়ে নীলার ওপর উঠে বসলো। নীলা প্রথমে একটু ছটফট করলেও আচমকা নীলাও একদম শান্ত হয়ে যায়। নীলা চুপটি করে শুয়ে আছে। শুভ নীলার কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে একটা গভীর চুমু খেতেই নীলা নিজের চোখ বন্ধ করে নিল। নীলার চোখের কোণ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। নীলার চোখের জল শুভর চোখের আড়াল হলো না। শুভ নীলাকে আলতো করে ছেড়ে দিয়ে নীলাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলতে লাগলো, এই নীলা, কান্না করছো কেন? কি হয়েছে? আমি কি তোমায় বেশি দুঃখ দিয়ে ফেলেছি? হুম, কিছু হয়নি। প্লিজ আমায় বলো কি হয়েছে। আমার কারণে কি তোমার মনটা খারাপ? আমার কারণে কি খুব বেশি কষ্ট পেয়েছো? না, তুমি আমায় কি কষ্ট দিবে? আমি তোমার কারণে মন খারাপ করিনি, এমনি এমনি চোখের জল চলে এসেছে। এমনি এমনি এই দুনিয়ায় কিছু হয় না, সব কিছুর একটা কারণ থাকে। তুমি আমায় কারণটা বলো প্লিজ, আমি তোমার থেকে কারণটা জানতে চাই। আমার কাছে কোনো কারণ নেই, দয়া করে আমায় আর কিছু জিজ্ঞেস করো না, আমি কথা বলতে চাইছি না এখন। তুমি আমার সাথে কথা বলতে চাইছো না, সেটাও আমায় বিশ্বাস করতে হবে। আমি জানি তুমি আমার তখনকার কথায় কষ্ট পেয়েছো, তবে একটা কথা কি জানো, আমি তখন একটু মজা করেছিলাম, বুঝতে পারিনি তুমি এটা সিরিয়াসলি নিবে। জীবনটাই তো মজার, সবকিছু নিয়ে মজা করা ভালো। সরি, প্লিজ আমায় ক্ষমা করে দাও, আর কখনো আমি কোনো বিষয় নিয়ে মজা করব না, সত্যি প্রমিস করছি। শুভর কথাটা শেষ হবার সাথে সাথে নীলা শুভর বুকে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরে কান্না করতে লাগলো। শুভ বুঝতে পারলো না নীলা এমন করে কান্না করছে কেন। নিজের ভেতর থেকে বারবার একটা কথা মাথায় আসছে শুভ, যে হ্যাঁ, শুভ নীলাকে অনেকটা বেশি আঘাত করেছে। কথার আঘাতে নীলা কষ্ট পাচ্ছে। নীলার এই কষ্ট শুভ আর সহ্য করতে পারছে না। নীলা শুভকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, জানো, তুমি আমায় আর পছন্দ করো না, আমায় আর আগের মতো ভালোবাসো না। এটা যখন আমার মাথায় আসে তখন আমার বুকটা ফেটে যায়, আমি সহ্য করতে পারি না। নীলা, আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো, তবে আমি তো মজা করে বলেছি এমন, তুমি আমার মজাটা বোঝনি। আর সব সময় আমি ভালোবাসা কেন প্রকাশ করব, তুমিও তো করতে পারো। আমি জানি আমি ভালোবাসা প্রকাশ করতে পারি, তবে আমি চাই তুমি আমায় ভালোবাসা দিয়ে নিজের করে নাও, আমায় ভালোবাসা দিয়ে আমায় সুখ দাও। পাগলিটা, আমার চোখ থেকে এই নোনা জলটুকু মুছে নাও, আর কান্না করো না, আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না। মুছে নিচ্ছি, প্লিজ আমায় কখনো ছেড়ে দিও না শুভ, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। তোমায় ছাড়া আমি কি করে বাঁচবো বলো? তোমায় ছাড়া যে আমি নিজেকে কল্পনাও করতে। শুভ কথাটা বলতেই নীলার চোখের নিচে থেকে নোনা জলটা মুছে দিল।
নীলার চোখের জল মুছে দিয়ে শুভ আলতো করে নীলার চোখের উপর নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। নীলা চোখ বন্ধ করে শুভর ভালোবাসার ছোঁয়া গভীরভাবে অনুভব করল। ভালোবাসা, সেটা তো এক পবিত্র অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা থাকে না। শুভ নীলাকে শান্ত করে নীলাকে আদর করতে লাগলো। নীলাকে পাগলের মতো চুমোতে চুমোতে পাগল করে দিল। নীলা শুভর এই পাগলামি আর নিতে পারছে না। সুখের পরম আবেশে নীলা মুখ থেকে মৃদু শব্দ করে ফেলল। নীলার এমন পাগলামিতে শুভ আরো বেশি শিহরিত হলো। মনের মধ্যে শুভর ঝড় উঠে যায়। দুজন দুজনের মধ্যে হারিয়ে যায় ভালোবাসার টানে। সকালবেলা শুভ ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিল অফিসে যাবার জন্য। নীলা শুভর জন্য নাস্তা আর টিফিন রেডি করছে। শুভ নিজের রুম থেকে নীলাকে কয়েকবার ডাকলো। কিছু সময় বাদে নীলা এসে শুভকে উদ্দেশ্য করে ভ্রুকুচকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি জানো না আমি রান্না করার সময় বিরক্ত করা পছন্দ করি না? পারি না। ও মা, তুমি বোধহয় জানো না আমি আমার টাই পরতে পারি না। আমার স্ত্রীর আদর করে পরিয়ে দেয়া লাগে। আচ্ছা, আমি এত পড়াতে পারবো না, আমার কাজ আছে, নিজে পড়ে নাও। তুমি যদি পরিয়ে না দাও তবে আমি টাই পরবো না। এই নাও, খুলে ফেললাম। উফ, এই হয়েছে এক জ্বালা, সব কিছু আমায় একা সামলাতে হবে, রান্না করা আবার জনাবের সেবা করা। উফ। তাহলে কি তোমায় হেল্প করার জন্য কাউকে নিয়ে আসবো? মানে আমায় হেল্প করার জন্য কাকে নিয়ে আসার কথা বলছো? ও মা, কাকে আবার? নতুন একটা বিয়ে করে তোমার জন্য আর কি। শুভ কথাটা শেষ করার আগেই নীলা দুম করে শুভর শার্টের কলার ধরে শুভকে মার দিতে লাগলো। শুভ তো এটাই চাইছে, ভালোবাসার খুনসুটি। এই ভালোবাসার খুনসুটি গুলো যে কতটা শান্তির সেটা শুধু দুটি ভালোবাসার মানুষই জানে। শুভ নীলাকে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, তবে নীলা তো শুভর কোনো কথাই শুনছে না। রেগে বোম হয়ে শুভর উপর হামলা করছে নীলা। শুভ নীলাকে না থামাতে পেরে সে নীলাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই থামো থামো, আমার উপর এমন অন্যায় করছো কেন? কি করেছি আমি? কি করেছো জানো না? আমার সামনে তুমি অন্য মেয়ের কথা বলো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। ও মা, আমি বললে কি হবে নাকি? তুমি কি নিজের স্বামীকে চেনো না? তোমার স্বামী কি সত্যি তোমার জায়গা অন্য কাউকে দিতে পারবে নাকি? এই বুকে শুধু তুমি আছো, আর তুমিই থাকবে। আজকালকার ছেলেগুলোকে দিয়ে বিশ্বাস নেই, কখন কি করে বসে কে জানে। আমি আজকালকার ছেলে না গো, অনেক পুরনো। ওই মুখে আর এইসব কথা আনবে না, তাহলে কিন্তু একদম মরে যাব। ওরে ফাজিল, আমি তো মজা করেছি। দেখলাম তোমার রিয়াক্ট কেমন। শুভ নীলাকে জড়িয়ে নিল নিজের বুকের সাথে। ভালোবাসা কতটা অদ্ভুত হতে পারে, তাই না? যার সাথে কখনো কোনো পরিচয় ছিল না, আজ তার জন্য বুকের বাম পাশে একটা অনুভূতি কাজ করে। মোহনার কথা এখন যেন শুভর মাথা থেকে একদমই বেরিয়ে গেছে। শুভ এখন নীলাকে নিয়ে বাঁচতে চায়, নীলার মাঝে ডুবে থাকতে চায় সে। এটাই প্রকৃত ভালোবাসা। নীলা শুভর উপর যতই রাগ করুক না কেন, দিন শেষে নীলার শুধুমাত্র শুভকেই চাই। শুভ নিজেও কল্পনা করেনি কখনো তার জীবনটা এমন করে বদলে যাবে। নীলার প্রতি তার এতটা ভালোবাসা কাজ করবে। ভালোবাসা পারে না এমন কিছুই নেই। প্রিয়জনকে ভালোবাসা দিন, অতীত ভুলে যান, কারণ অতীত মনে করে বর্তমান খারাপ করা কোনোভাবেই উচিত নয়। নীলা আর শুভর জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সব সময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে।